Hello everyone, this is Koheli and welcome to Learning Aura. Welcome to our new class. আমরা ইংলিশ গ্রামার লার্নিং এর যে সেশন শুরু করেছি তার আজকে ডে 4। অলরেডি আমরা 3টে ক্লাস করেছি। সেখানে আমরা পার্টস অফ স্পিচের বেসিক নলেজ পেয়েছি, সেন্টেন্স অ্যান্ড ইটস টাইপস সম্পর্কে জেনেছি এবং ইন আওয়ার লাস্ট ক্লাস উই ডিসকাসড নাউন অ্যান্ড ইটস টাইপ। তাহলে আজকের ক্লাসে আমরা প্রোনাউন অ্যান্ড ইটস টাইপ সম্পর্কে ইন ডিটেলে জানবো। ক্লাস শুরুর আগে বলে রাখি, তোমরা যদি স্কুলের স্টুডেন্টস হও বা তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নাও বা তোমরা এমন যদি কেউ হও যারা রিটেন ইংলিশ এবং স্পোকেন ইংলিশকে ইমপ্রুভ করতে চাইছো, সকলের জন্যই কিন্তু বেসিক গ্রামার নলেজ ইজ ম্যান্ডেটরি। তো এই সেশনগুলো যেহেতু একদম জিরো লেভেল থেকে স্টার্ট করা হয়েছে, তো এই সেশনগুলো কিন্তু সকলের জন্যই হেল্পফুল। তো সকলেই তোমরা কিন্তু এই সেশনগুলো দেখতে পারো। এছাড়াও তোমাদের কিন্তু রিডিং এর ওপর প্রত্যেক দিন একটা করে সকালে ক্লাস দেওয়া হচ্ছে। তো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের রিডিং স্কিল বা তোমাদের স্পিকিং স্কিল, তারপর তোমাদের যেহেতু ইংলিশের নলেজটা এনহ্যান্স হবে রিডিং এর মধ্যে দিয়ে, তাই ওই সেশনগুলো আমি বলবো তোমরা কিন্তু রেগুলার বেসিসে অ্যাটেন্ড করো। তো চলো দেরি করবো না, শুরু করছি আজকের সেশন। দেখো, আজকে আমরা জানবো প্রোনাউন সম্পর্কে। আচ্ছা, নাউন সম্পর্কে আমরা জেনেছি। নাউন মানে কি বলেছিলাম? নাউন মানে হচ্ছে নাম। এবার প্রোনাউন কি? প্রোনাউনের মধ্যে দেখো নাউন ওয়ার্ডটা কিন্তু ইনক্লুডেড রয়েছে, তাই না? তাহলে দেখো প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে একটা ওয়ার্ড যেটাকে আমরা কি নামে পেয়েছিলাম? প্রথম দিন যখন ক্লাস করেছিলাম বলেছিলাম কি প্রোনাউন হচ্ছে একটা রিপ্লেসিং ওয়ার্ড। প্রোনাউন কি? একটা রিপ্লেসিং ওয়ার্ড। কাকে রিপ্লেস করে বলো তো? প্রোনাউন রিপ্লেস করে নাউনকে, অর্থাৎ নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করি প্রোনাউনকে। ওকে, তাহলে এটা বুঝতে পেরেছি। আ প্রোনাউন ইজ ইউজড ইন প্লেস অফ আ নাউন বা প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ নাউন। বাট হোয়াই ডু উই ইউজ প্রোনাউন in place of a noun? Because দেখো, because it is used to avoid repetition of noun। অর্থাৎ একটা নাউন মানে কি? নাম। একটা নাম আমরা বারবার নিচ্ছি, তখন সেটা কি হচ্ছে? তখন সেটা শুনতে ভীষণ আমাদের কানে লাগে। তাহলে আমরা নাউনের পরিবর্তে যাকে ব্যবহার করি তাকে প্রোনাউন বলি এবং ব্যবহার করি কেন? কারণ টু অ্যাভয়েড দ্য রিপিটেশন হচ্ছে বারবার, তাহলে শুনতে খারাপ লাগছে। তো যাতে কোনো সেন্টেন্স তার শ্রুতি মাধুর্য না হারিয়ে ফেলে, তার জন্য আমরা রিপিটেশনটাকে বারবার একটা নাম বলেই যাচ্ছি। তো সেটা যাতে না হয় তার জন্য আমরা নাউনের পরিবর্তে এই যে প্রোনাউনকে ব্যবহার করি। তাই কিন্তু প্রোনাউন নাউনকে রিপ্লেস করে, তাই প্রোনাউনকে কি বলেছিলাম? রিপ্লেসিং ওয়ার্ড। আচ্ছা দেখো, প্রোনাউন অ্যাক্ট as the subject and the object of the sentence। একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে কে কাজ করে? প্রোনাউন কাজ করে। দেখো, আমরা বলেছিলাম নাউন এবং প্রোনাউন শুধুমাত্র সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে কাজ করতে পারে। আমাদের টোটাল যে 8টা পার্টস অফ স্পিচ রয়েছে তার মধ্যে শুধুমাত্র এই নাউন এবং প্রোনাউনই পারে সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে কাজ করতে। এবার হোয়াট ইজ সাবজেক্ট, হোয়াট ইজ অবজেক্ট, এগুলো কিন্তু আমরা সেদিনকে জেনেছি। দেখো, সাবজেক্ট মানে হচ্ছে বাংলায় যেটাকে আমরা কর্তা বলি, অর্থাৎ কোনো কাজ অর্থাৎ ভার্ব বা ক্রিয়াপদটা যার দ্বারা করা হচ্ছে তাকে বলা হচ্ছে সাবজেক্ট। এবং অবজেক্ট মানে হচ্ছে কর্ম, অর্থাৎ কাজটা যার ওপর ঘটছে। যেরকম ফর এক্সাম্পল যদি বলি রানু ইটস রাইস, রানু ভাত খায়, তাহলে ভাত খাওয়া ইটস, এই ভার্বটা বা ক্রিয়াটা কার দ্বারা হচ্ছে? রানুর দ্বারা, তাহলে রানু সাবজেক্ট, ইটস ভার্ব। আচ্ছা, কি খাচ্ছে? খাওয়া কাজটা কার উপরে ঘটছে? অবজেক্টের ওপর। তাহলে অবজেক্ট কোনটা? রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে বুঝতে পারলাম হোয়াট ইজ সাবজেক্ট অ্যান্ড হোয়াট ইজ অবজেক্ট। তো এই সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কাজ করার ক্ষমতা রয়েছে কার? শুধুমাত্র নাউনের এবং প্রোনাউনের। একটা সহজ জিনিস বোঝো, নাউনের পরিবর্তে আমরা প্রোনাউনকে ব্যবহার করি, তাহলে নাউন যে কাজটা করতে পারে সেই কাজটা তো প্রোনাউন অবশ্যই করবে। আরো সোজা করে যদি আমরা বলি, দেখো
তুমি ধরো একটা কোনো জায়গাতে কাজ করো, তো তোমার পরিবর্তে সেই জায়গাটাতে ধরো তোমাকে সরিয়ে দিয়ে সেই জায়গাটাতে অন্য একজনকে নিয়ে আসা হলো, তখন তুমি যে কাজগুলো করতে সেই একই কাজ, সেম কাজ কিন্তু যে নতুন আসছে তাকে দিয়ে করানো হবে, কারণ তোমার পরিবর্তে সে এসেছে, তোমাকে সে রিপ্লেস করেছে। তাহলে নাউনের পরিবর্তে যখন আমরা প্রোনাউনকে ইউজ করছি, তাহলে নাউনের যে কাজ সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে কাজ করা, সেটাও কিন্তু প্রোনাউনকেও করতে হবে। তাহলে নাউন এবং প্রোনাউন কি করে, সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে কাজ করে। এবার যখন আমরা প্রোনাউন পড়ি, প্রোনাউন কি কি তার এক্সাম্পল কয়েকটা চলো দেখে নেব। আই, উই, আস, ইউ, হি, সি, দে, ইট, হোয়াট, হুইচ, সামওয়ান, নাথিং, ফিউ, সাম, বোথ, এটসেট্রা, মানে এরকম করে অনেক কিছু আছে। তো কি কি প্রোনাউন আছে যখন আমরা টাইপস গুলো একটা একটা করে ইন ডিটেলে জানবো তখন জানবো, বাট এইগুলো হচ্ছে সবই প্রোনাউন। আচ্ছা চলো এক্সাম্পল গুলো আমরা একবার দেখবো, যাতে করে আমাদের ডেফিনেশনটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। রাম ইজ আ গুড বয়, রাম একটা ভালো ছেলে। রাম রিচ ইন ক্লাস 5, রাম গোজ টু স্কুল এভরিডে। দেখো বারবার রাম রাম যদি আমরা বলি, অর্থাৎ একটা ছেলের নাম, একটা বালকের নাম রাম, সেটাকে যখন আমরা বারবার বলছি খুব শুনতে খারাপ লাগছে না, যে রাম ইজ এ গুড বয়, রাম গোজ টু স্কুল, রাম হেল্পস হিজ ফ্রেন্ডস, বারবার খারাপ লাগছে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই রাম এটাকে রিপ্লেস করতে পারি কি দিয়ে বলো তো, রামের পরিবর্তে আমরা একটা প্রোনাউন ব্যবহার করব, তাই না? দেখো এখানে বলে দিলাম হি, এখানেও আমরা বলে দিলাম হি। রাম ইজ আ গুড বয়, হি রিডস ইন ক্লাস 5, হি গোজ টু স্কুল এভরিডে। রাম একটা ভালো ছেলে, সে ক্লাস 5-এ বা পঞ্চম শ্রেণীতে পড়ে। হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রত্যেক দিন স্কুলে যায়। ঠিক আছে, তাহলে দেখো রামের পরিবর্তে হি ব্যবহার করলাম। হি কি, হি হচ্ছে একটা প্রোনাউন। নেক্সট দেখো হোয়াট ইজ ইয়োর নেম, এখানে হোয়াট হচ্ছে একটা প্রোনাউন। আচ্ছা হোয়াট এই শব্দটা, এটা কি বলতো, এটা কিন্তু একটা প্রোনাউন, কারণ হোয়াট ইজ ইয়োর নেম, ধরো আমি বলছি আমন ইজ ইয়োর নেম, আমন ইজ ইয়োর নেম। ঠিক আছে, এবার এই নাউনটাকে কে রিপ্লেস করেছে, আমনের পরিবর্তে ধরো আমনটা বলা হয়নি যে আমন ইজ ইয়োর নেম, আমন তোমার নাম, তার জায়গায় কি বলা হয়েছে, আমনটাকে রিপ্লেস করছে কে, হোয়াট, তোমার নাম কি। তাহলে এই যে এই ওয়ার্ডটা, এটা হচ্ছে একটা প্রোনাউন, যদিও এই প্রোনাউনটার মধ্যে দিয়ে আমরা একটা কোয়েশ্চেন করছি, বাট এটা কিন্তু একটা প্রোনাউন, এটা কারণ এটা একটা নাম বা একটা নাউনকে রিপ্লেস করছে। নেক্সট দেখো অনু, তনু অ্যান্ড রিয়া আর গোয়িং টু স্কুল, অনু, তনু এবং রিয়া স্কুলে যাচ্ছে। এবার আমি যদি বলি অনু, তনু অ্যান্ড রিয়া আর ইন্টেলিজেন্ট, অনু, তনু অ্যান্ড রিয়া হেল্পস ইচ আদার, হেল্পস ওয়ান অ্যানাদার, অনু, তনু, রিয়া একে অন্যকে হেল্প করে। এখানে দেখো বারবার এই নামগুলো যদি নিই খুব খারাপ লাগছে, তাহলে তার পরিবর্তে একটা প্রোনাউন আমি ইউজ করতে পারি, দ্যাট ইজ, আমি কি ইউজ করি, দ্যাট ইজ দে। তাহলে দেখো অনু, তনু, রিয়া আর গোয়িং টু স্কুল, দে আর ইন্টেলিজেন্ট, দে হেল্প ওয়ান অ্যানাদার। তাহলে দেখো দে এই প্রোনাউনটা আমি ইউজ করলাম এই তিনজন নাম, এই তিনটে নামের পরিবর্তে, এই তিনজনের নামের পরিবর্তে বা এই তিনটে নামের পরিবর্তে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে একটা প্রোনাউন নাম বা কোনো নাউনকে রিপ্লেস করছে। ঠিক আছে, চলো এবার আমরা যখনই প্রোনাউনের ডেফিনেশন পড়ি তখনই কিন্তু আমাদের বলা হয় যে প্রোনাউন কি, প্রথমে প্রোনাউন বলতে আমাদের মাথায় আসে আই, ইউ, হি, সি, এগুলো আমাদের মাথায় আসে, রাইট? কিন্তু কেন বলতো প্রথমে আমাদের ওই প্রোনাউন গুলোকেই মাথায় মানে ওই প্রোনাউন গুলোকেই বলা হয়, বা আমাদের মাথাতেও কিন্তু প্রোনাউন বললে হি, সি, ইট, দে, আই, ইউ এগুলোই আসে, কারণ ওইগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আচ্ছা পার্সোনাল প্রোনাউন মানে কি, ব্যক্তিগত, পার্সোনাল মানে ব্যক্তিগত, অর্থাৎ পার্সন মানে ব্যক্তি, ব্যক্তির থেকে এসছে ব্যক্তিগত, তাহলে পার্সোনাল প্রোনাউন মানে ব্যক্তিবাচক সর্বনাম যেগুলোকে বলা হচ্ছে। আচ্ছা পার্সন মানে ব্যক্তি, তো ব্যক্তি নিয়েই তো সবকিছু, তাহলে এই যে পার্সন থেকে এসছে পার্সোনাল, তো এই পার্সন তিন রকমের, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কি, ফার্স্ট পার্সন হচ্ছে স্পিকার, অর্থাৎ যে কথা বলে তাকে বলা হচ্ছে ফার্স্ট পার্সন। ওকে, সেকেন্ড পার্সন মানে হচ্ছে টু হুম উই স্পিক,
যার সাথে আমরা কথা বলছি তাকে বলা হচ্ছে সেকেন্ড পার্সন, এবং অ্যাবাউট হুম উই স্পিক, যার সম্পর্কে আমরা কিছু বলছি তাকে বলা হচ্ছে থার্ড পার্সন। ওকে, তাহলে ফার্স্ট পার্সন অর্থাৎ আমি নিজে, আমি যখন কিছু বলছি সেটাই হচ্ছে ফার্স্ট পার্সন, আমি বা আমরা। তাহলে সিঙ্গুলার কি আই, প্লুরালে হচ্ছে উই। আই মানে আমি আর উই মানে হচ্ছে আমরা। এবার সেকেন্ড পার্সন কি, সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ফর্মই কিন্তু সেম, ইউ মানে তুমি, আবার ইউ মানে কিন্তু তোমরাও হয়। আচ্ছা, থার্ড পার্সনের ক্ষেত্রে হি, সি, ইট, সে, এটা আমরা জানি মেল জেন্ডারের ক্ষেত্রে হি, সি হচ্ছে ফিমেল জেন্ডারের ক্ষেত্রে, এবং ইট আমরা ব্যবহার করি নন লিভিং থিংস এর ক্ষেত্রে, এবং কোনো কোনো ক্ষেত্রে যেখানে কিন্তু জেন্ডারটা ক্লিয়ারলি আমরা বুঝতে পারি না। যেরকম ধরো কোনো লিভিং থিংস এর ক্ষেত্রেও, কোনো অ্যানিম্যাল, বার্ডস, তাদের জেন্ডারটা আমরা হয়তো জানি না, কারণ তাদের জেন্ডার সেইভাবে এক্সপ্লিসিটলি মেনশন করা হয় না, তাই অ্যানিম্যাল, বার্ডস এর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি। তারপর ধরো আমি বলছি দ্য বেবি ইজ ক্রাইং, তো বেবির পরিবর্তে বেবি মানে সেটা বেবি বয়ও হতে পারে, আবার বেবি গার্লও হতে পারে। তাহলে বেবির পরিবর্তে আমি কোন প্রোনাউনটা ইউজ করব? সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে ইট প্রোনাউনটা ব্যবহার করব, কারণ সেখানে জেন্ডারটা মেনশন করা হয়নি। তাহলে লিভিং থিংস এর ক্ষেত্রেও ইট ব্যবহার করি, কিন্তু যেখানে জেন্ডার মেনশন করা থাকবে না বা অ্যানিম্যাল, বার্ডস, তাদের জন্য আমরা ইট ব্যবহার করি। আচ্ছা, থার্ড পার্সনের প্লুরাল ফর্ম হচ্ছে দে, মানে তারা। হি মানে সে পুংলিঙ্গ হলে, সি মানেও সে কিন্তু এটা স্ত্রীলিঙ্গ বা ফিমেল জেন্ডার হলে, আর ইট হচ্ছে নন লিভিং থিংস এবং লিভিং থিংস এর ক্ষেত্রেও হয় যেখানে জেন্ডার ইজ নট ক্লিয়ারলি মেনশন, তো সেক্ষেত্রে আমরা ইট ইউজ করি। আচ্ছা, তাহলে আমরা তো পেলাম এই আই, উই, ইউ, হি, সি, ইট, দে, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউনের এক্সাম্পল। আচ্ছা, এবার আমাকে তোমরা একটা কথা বলো। প্রথমেই বলেছি কি, এই লাইনটা কেন লিখেছি, ইট অ্যাক্ট অ্যাজ দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট অফ দ্য সেন্টেন্স, এটা সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে কাজ করে, ঠিক আছে? আর নাউনও করে, আবার প্রোনাউনও করে। এক্সাম্পল সেন্টেন্সটা একটু দেখো। রাম হেল্পস বিজয়, এখানে দেখো রাম কি, রাম হচ্ছে সাবজেক্ট এবং রাম হচ্ছে কোনো ব্যক্তির নাম, তাই এটা কিন্তু পার্টস অফ স্পিচ অনুযায়ী এটা একটা নাউন। হেল্পস ভার্ব, বিজয়, রাম কাকে হেল্প করে, বিজয় হচ্ছে অবজেক্ট, যেটাকে আমরা কি বলছি, যেটাকে আমরা একটা নাউন বলছি, কারণ একজন ছেলের নাম হচ্ছে বিজয়, তাহলে এটা কিন্তু একটা নাউন, ঠিক আছে? এবার দেখো রামের পরিবর্তে কোন প্রোনাউনটা আমরা ব্যবহার করলাম, হি। ওকে, হি লাইকস হিম, রাম বিজয়কে হেল্প করে, কারণটা কি, কারণ সে তাকে পছন্দ করে, হি লাইকস হিম। আবার বিজয়ের পরিবর্তে হিম ব্যবহার করলাম। দেখো এবারে যখন রামের পরিবর্তে হি ব্যবহার করছি, বিজয়ের পরিবর্তে হিম ব্যবহার করছি কেন? কারণ নাউন সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে সেন্টেন্সের কাজ করলেও নাউনের কিন্তু রূপের কোনো চেঞ্জ হয় না, কিন্তু প্রোনাউন যখন সাবজেক্ট হিসেবে সেন্টেন্সে ব্যবহার হচ্ছে তখন তার একরকমের রূপ হি হচ্ছে, আবার কোনো প্রোনাউন যখন সেন্টেন্সে অবজেক্ট হিসেবে কাজ করছে তখন তার কিন্তু রূপটা পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার গঠনটা আলাদা, ঠিক আছে? তাহলে দেখো হি আর হিম দুটোই কিন্তু মেল জেন্ডার, কিন্তু আবার দুটোই পার্সোনাল প্রোনাউন, কিন্তু সাবজেক্ট হিসাবে যখন ব্যবহার হচ্ছে প্রোনাউনটা তখন এটা হি, আবার অবজেক্ট হিসাবে ব্যবহার হলে এটা হয়ে যাচ্ছে হিম। তার মানে আমরা কি দেখতে পেলাম, নাউনের মতোই প্রোনাউনও সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে কাজ করে ঠিকই, বাট নাউনে সাবজেক্ট এবং অবজেক্ট সেম হয়। দেখো তুমি যদি বিজয়টাকে সাবজেক্ট করো, চলো আমরা একবার লিখেই নিই, বিজয়টাকে যদি সাবজেক্ট করি তাহলে বিজয় হেল্পস রাম, দেখো এটার কিন্তু নাউনের কোনো চেঞ্জ হচ্ছে না, বিজয় অবজেক্ট ছিল সাবজেক্ট হয়ে গেল, কিন্তু এই যে হিটা এখানে সাবজেক্ট, এটা ভার্ব এবং এটা অবজেক্ট, তাহলে প্রোনাউনের কিন্তু সাবজেক্টের রূপটা একরকম, আবার সেন্টেন্সে সেই প্রোনাউনটা যখন অবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে তখন কিন্তু তার রূপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। নেক্সট দেখো আই লাইক ম্যাঙ্গো, আই লাইক ম্যাঙ্গো, এখানে আই সাবজেক্ট, ঠিক আছে, লাইক ভার্ব, ম্যাঙ্গো হচ্ছে অবজেক্ট। এবার ভয়েস চেঞ্জে কি হয়,
অবজেক্ট চলে আসে সাবজেক্ট হিসেবে। তাহলে ম্যাঙ্গো ইজ লাইকড, আম পছন্দ করা হয় বাই মি, আমার দ্বারা। তখন মি বা আমার এটা অবজেক্ট হয়ে যাচ্ছে, তখন এখানে দেখো সাবজেক্টের রূপটা হচ্ছে আই, কিন্তু এই যে ফার্স্ট পার্সনের যে প্রোনাউনটা, সিঙ্গুলার প্রোনাউনটা, সেটা অবজেক্ট হিসেবে তার রূপটা কি, তার রূপটা কিন্তু হয়ে যাচ্ছে মি। তাহলে আমরা বুঝতে পারছি যে একটা প্রোনাউন কিন্তু সাবজেক্ট হিসেবে একরকম রূপ নেয়, আবার অবজেক্ট হিসেবে আর একরকমের রূপ নেয়। তাহলে এখানে দেখো যখন সাবজেক্টিভ কেস অর্থাৎ সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তখন আমরা প্রোনাউনের সাবজেক্টিভ কেস ব্যবহার করি, যেটাকে গ্রামারে আমরা কিন্তু নমিনেটিভ কেসও বলে থাকি। অনেক সময় গ্রামার বইয়ে আমরা দেখতে পাই নমিনেটিভ কেস লেখা থাকে, তো নমিনেটিভ কেসটা কিছুই নয়। নমিনেটিভ কেস মানে হচ্ছে সাবজেক্টিভ কেস, অর্থাৎ প্রোনাউনের যে সাবজেক্টের রূপটা সেটাই হচ্ছে সাবজেক্টিভ কেসের মধ্যে থাকে। ওকে, যেরকম দেখো এখানে পেয়েছি সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেস। আচ্ছা, এই দুটো কলাম আমরা ভালোভাবে বুঝে নেব। দেখো, নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস মানে যখন প্রোনাউনটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, যে রূপটা সেটাই থাকছে কি সাবজেক্টিভ কেসে। আই, উই, আই দেখো আমরা সাবজেক্ট হিসেবে পেয়েছিলাম, ইউ মানে তুমি, ঠিক আছে, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। হি, সি, ইট, দে, এখানে দেখো হি পেয়েছিলাম, সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। আবার অবজেক্ট হিসেবে যখন ব্যবহার হয় তখন আইটা কি হয়ে যায়, তখন আইটা হয়ে যায় মি। আবার উই, এটা যখন উইটা যখন সাবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে তখন তো উই বলছি, কিন্তু এটাই উই মানে আমরা, কিন্তু আস এটা অবজেক্টিভ কেসে যখন ব্যবহার হচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে আস। ইউটা কিন্তু একই থাকছে, ইউ মানে সাবজেক্টিভ কেসেও ইউ, আবার ইউ মানে তুমি, ঠিক আছে, এটা সাবজেক্টিভ কেসেও যা অবজেক্টিভ কেসেও এর রূপটা কিন্তু সেমই থাকে, কোনো পরিবর্তন হয় না। আর থার্ড পার্সনের ক্ষেত্রে দেখো হি, সি, ইট, এটা হয়ে যাচ্ছে অবজেক্ট হিসাবে হিম, হার, ইট, ইটটা ইটই থাকছে, আর দেটা হয়ে যাচ্ছে দেম, ঠিক আছে। তাহলে থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম হিটা হিম হয়ে যাচ্ছে, সিটা হার হয়ে যাচ্ছে, ইট অ্যাজ ইট ইজ রয়ে যাচ্ছে, আর দেটা হয়ে যাচ্ছে দেম। তাহলে দেখো বেশিরভাগ ক্ষেত্রেই সেকেন্ড পার্সনটা ছাড়া আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পেলাম ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনে যে প্রোনাউনগুলো রয়েছে তারা কিন্তু সাবজেক্ট হিসাবে যখন ব্যবহার হয় তখন তাদের একরকম ফর্ম বা রূপ, আর অবজেক্ট হিসেবে ব্যবহার হলে তাদের কিন্তু রূপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এইগুলো আমাদের মনে রাখতে হবে। আর আমরা গ্রামারে যেগুলো শিখছি বা পড়ছি সেইগুলো আমাদের তো কিছুটা মনে রাখতেই হবে। ক্লাসগুলো যদি তোমরা করো, নিজেরা খাতায় নোট তৈরি করতে পারো। তাছাড়াও যখন আমরা রিডিং করছি তখন কিন্তু এই সমস্ত ওয়ার্ডসগুলো কিন্তু বারবার আমাদের চোখের সামনে আসছে, আমরা ওয়ার্ডের ইউসেজগুলো পাচ্ছি রিডিং পড়তে গিয়ে, তখন কিন্তু আমাদের এগুলো আরো ভালোভাবে মেমোরিতে থাকবে। ওকে, চলো এবার নেক্সট দেখবো পজিটিভ কেস। আচ্ছা, পজেসিভ মানে কি? পজেসিভ মানে হচ্ছে সম্পত্তি, তার মানে কি মালিকানা বা ওনারশিপ বোঝাচ্ছে। পজেসিভ কেসের মধ্যে ওনারশিপ বা মালিকানা অর্থাৎ কোনো কিছু অধিকার বা একটা দখল বোঝাই কে পজেসিভ কেসের ক্ষেত্রে, ঠিক আছে। এবার পজেসিভ কেস মানে কি, আমার বাড়ি, কার বাড়ি, আমার বাড়ি, আমার বই, তার গাড়ি, হিজ কার, হিজ কার, তার গাড়ি। তাহলে দেখো এখানে কিন্তু একটা ওনারশিপ বোঝাচ্ছে, কার গাড়ি, তার গাড়ি, কার বাড়ি, আমার বাড়ি, তাই না। তারপর দিস হাউস ইজ মাইন, এই বাড়িটা আমার। দেখো এই সেন্টেন্স গুলো যেগুলো রয়েছে এখানে কিন্তু একটা ওনারশিপ বা একটা মালিকানা বোঝাচ্ছে। তো এই ওনারশিপ যখন বোঝায় সেটাকে আমরা পজেসিভ কেস বলে থাকি। এবার পজেসিভ কেসের মধ্যে দুটো আমরা কলাম পেয়েছি, যেখানে মাই বলা রয়েছে, হিজ হার, ইটস দেয়ার বলা রয়েছে। আর ফার্স্ট পার্সনে আবার পজেসিভ প্রোনাউনের ক্ষেত্রে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স এগুলো রয়েছে। এবার পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ প্রোনাউন ব্যাপারটা কি, দেখো পজেসিভ কেসের ক্ষেত্রে এই দুটো জিনিস আমরা পাই। এই দুটো সেন্টেন্স একটু ভালোভাবে চলো আমরা দেখবো। দিস ইজ মাই হাউস আর দিস হাউস ইজ মাইন। এই মাইটা কি, মাইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর মাইন হচ্ছে একটা প্রোনাউন। ওকে, মাই অ্যাডজেক্টিভ এবং মাইন হচ্ছে প্রোনাউন। দেখো আমরা সবসময় জানি যে অ্যাডজেক্টিভ কার সাথে ব্যবহার হয়, নাউনের সাথে ব্যবহার হয়। কেন না, নাউনকে কোয়ালিফাই করার জন্য, অর্থাৎ নাউন সম্পর্কে কিছু বলার জন্য। ধরো আমি যদি বলি বিউটিফুল হাউস,
বিউটিফুল হাউস, ঠিক আছে। তাহলে হাউসটা হচ্ছে নাউন এবং বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক একই রকম ভাবে মাই হাউস, একই রকম ভাবে দেখো মাই হাউস, হাউস একটা নাউন এবং কার বাড়ি, আমার বাড়ি, তাহলে এটা কি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে মাই হাউস, মা কি, মাই হচ্ছে এবার এটা কিরকম অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। কেন পজেসিভ? কারণ আমার বাড়ি একটা ওনারশিপ দেখাচ্ছে, ঠিক আছে, তাই এটাকে বলা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই যে পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভটাকে কিন্তু প্রনোমিনাল অ্যাডজেক্টিভও বলা হয়, প্রনোমিনাল অ্যাডজেক্টিভও বলা হয়ে থাকে। কেন বলতো? কারণ এটা তো একটা অ্যাডজেক্টিভ, কিন্তু প্রনোমিনাল কেন? কারণ প্রোনাউন থেকে উৎপত্তি হচ্ছে এই অ্যাডজেক্টিভটার, ঠিক আছে। এই যে মাই, আওয়ার, ইয়োর এগুলো সবই কিন্তু প্রোনাউন। তো প্রোনাউন থেকে যেহেতু অ্যাডজেক্টিভ তৈরি হয়েছে, তাই এটা আমাদের ভাষায় মানুষ এই পজিটিভ অ্যাডজেক্টিভকে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ হয়ে থাকে। আচ্ছা, নেক্সট দেখো পজিটিভ প্রোনাউনের মাইন, আওয়ার্স, ইয়োরস, হিজ, হার্স দেয়া রয়েছে। আচ্ছা, আর একটা জিনিস জানি যে আমরা অ্যাডজেক্টিভের সাথে নাউন ব্যবহার করছি, বিউটিফুল হাউস, মাই হাউস, হিজ কার, তাই না? নাউনের আগে আমরা অ্যাডজেক্টিভকে ইউজ করি, ইন্টেলিজেন্ট গার্ল। দেখো নাউনের আগে অ্যাডজেক্টিভকে ইউজ করি টু কোয়ালিফাই দ্যাট নাউন, নাউনের দোষ গুণ বা ক্যারেক্টারিস্টিক্স বোঝানোর জন্য। কিন্তু একটা জিনিস খেয়াল করো, নাউন কিন্তু আমরা কখনোই নাউনের সাথে এইভাবে ব্যবহার করি না। নাউনের পূর্বেই আমরা প্রোনাউন ব্যবহার করি, সরি, নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করি। যেরকম দেখো দিস হাউস ইজ মাইন, ঠিক আছে, এখানে কিন্তু আমরা মাইন হাউস বলতে পারবো না। হাউস মাই হাউস ইকুয়াল টু মাইন। আমরা এখানে একটা কথা মনে রাখবো, পজিটিভ নাউন সমান কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ঠিক আছে। প্রোনাউন তো নাউনের পরিবর্তে নাউনের সাথে কিন্তু ব্যাপারটা, তাহলে নাউনে কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে। তো মাইন মানে হচ্ছে মাই হাউস। যদি বলি দিস বুকস আর আওয়ার্স, এই বইগুলো আমাদের, তাহলে দিস বুকস আর আওয়ার্স মানে হচ্ছে দিস বুকস আর আওয়ার বুকস, ঠিক আছে। আওয়ার্স মানে কিন্তু তার মধ্যে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ এবং নাউন রয়েছে, ঠিক আছে। আর আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো, পজেসিভ প্রোনাউনগুলোর সাথে কখনো আমরা কিন্তু কোনো নাউন ব্যবহার করবো না, পজেসিভ প্রোনাউনের সাথে কোনো নাউন ব্যবহার করবো না। মাইন হাউস, ইয়োরস হাউস, হিজ, হিজটা তো যেহেতু একই ফর্ম, দেখো হিজটা এখানে ছিল, এখানেও হিজ, কিন্তু হার্স কার, দেয়ার্স হোম, এরকম কিন্তু আমরা বলবো না। পজেসিভ প্রোনাউনের মধ্যে কিন্তু নাউনটা রয়েছে, ঠিক আছে। তাই পজেসিভ প্রোনাউনের এই ফর্মগুলো আমরা ইউজ করতে কোনো নাউন আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল করবে যে পজেসিভ অ্যাডজেক্টিভের সাথে আমরা সবসময় নাউন ব্যবহার করি এবং পজেসিভ প্রোনাউনের সাথে কিন্তু আমরা কোনো নাউন ব্যবহার করি না। কারণটা খুব সিম্পল, যেহেতু আমরা প্রোনাউন ব্যবহার করি নাউনের পরিবর্তে, তাই নাউনের সাথে নয়, নাউনের পরিবর্তে, তাই আমরা এখানে কিন্তু এগুলোর সাথে কোনো নাউনকে ব্যবহার করব না। অনেক সময় লেখা থাকে দেখবে, কিন্তু গ্রামার এরর আর কি, অনেক সময় আমরাও পড়ে লিখে যে দিস ইজ মাই কার, দিস ইজ মাইন পেন, দিস আওয়ার্স বুক, তো এগুলো কিন্তু রং, ঠিক আছে। আর দেখো পজেসিভ অ্যাডজেক্টিভের সাথে প্রোনাউনের তো মা যেরকম প্রায় চিহ্ন মাইন হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখো আবার, তারপর হার, ইয়োর, দেয়ার, এগুলোর সাথে কিন্তু লাস্টে একটা করে এস খালি যোগ করা হচ্ছে, তারপর অ্যাডজেক্টিভ গুলোকে কি করা হচ্ছে, প্রোনাউন করা হচ্ছে। তো আই হোপ তোমাদের যতটুকু বললাম এতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে। চলো এবার আমরা আরো একটা পয়েন্ট পার্সোনালি জানবো। আচ্ছা, এবার আমরা এই যে একটু আগে দেখে এলাম প্রোনাউনের সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, তো এইগুলো সেন্টেন্সে কিভাবে আমাদের লিখতে গিয়ে বা বলতে গিয়ে ভুল হয়, তো সেই রিলেটেড কয়েকটা এক্সাম্পল সেন্টেন্স আমরা দেখব। দেখো এখানে রয়েছে রাজু অ্যান্ড মি ওয়েন্ট টু স্কুল। এক চান্সে বা একটা গ্ল্যান্স দেখে মনে হবে সেন্টেন্সটার মধ্যে কিন্তু কোনো ভুল নেই, কিন্তু দেখো রাজু অ্যান্ড মি, এখানে মি হবে না, এখানে আই করতে হবে। কারণ কি, রাজু অ্যান্ড আমি ওয়েন্ট টু স্কুল, রাজু অ্যান্ড আমি এটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, ওয়েন্ট ভার্ব, ঠিক আছে। টু প্রেপোজিশন আর স্কুল হচ্ছে প্রেপোজিশনাল অবজেক্ট, যাই হোক। তাহলে এই পার্টটা হচ্ছে প্রেডিকেট পার্ট। তাহলে সাবজেক্ট মানে কি, সাবজেক্টিভ কেস দিতে হবে, নাউনের তো সাবজেক্ট অবজেক্ট একই, রাজু ইউজ করেছি, কিন্তু তার সাথে মি করলে চলবে না, তার সাথে কি করতে হবে, তার সাথে আমাদের করতে হবে আই। কারণ আই আমরা জানি প্রোনাউনের সাবজেক্টিভ কেস, কিন্তু ফার্স্ট পার্সনের সিঙ্গুলার ক্ষেত্রে অবজেক্টিভ কেস হচ্ছে মি। তাহলে মি যেহেতু এখানে একটা অবজেক্টিভ কেস, এখানে আমরা কিন্তু মি কে ইউজ করতে পারবো না। ইনস্টেড অফ মি হিয়ার উই হ্যাভ টু ইউজ আই। ওকে, নেক্সট দেখো মাই ফ্রেন্ড অ্যান্ড আই আর গোয়িং টু দ্য মার্কেট, আমার বন্ধু এবং আমি বাজারে যাচ্ছি। দেখো এখানে আই ইউজ করেছি, তাই এই সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো এরর নেই। মাই ফ্রেন্ড আমার বন্ধু, অ্যান্ড আই আমি,
এটা সাবজেক্ট, তাই এখানে আমি সাবজেক্টিভ কেসকেই নিয়েছি, আই নিয়েছি, তাই এখানে কিন্তু কোনো এরর নেই। নেক্সট দেখো, মাই মাদার টোল্ড আই অ্যান্ড মাই সিস্টার টু ডু আর হোমওয়ার্ক। মাই মাদার কে বলেছে? সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে মাদার। টোল্ড এটা কি? এটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্বটা কার দ্বারা করা হয়েছে? কে বলেছে? আমার মা বলেছে। কাকে? আই অ্যান্ড মাই সিস্টার, আমাকে এবং আমার বোনকে বলেছে। তাহলে বলাটা কাদেরকে হয়েছে? আমাকে এবং আমার বোনকে। তাহলে এটা কি? এটা হচ্ছে অবজেক্ট। তাহলে মাই সিস্টার, এটা তো ঠিক আছে, কারণ এখানে দেখো যেহেতু এটা অবজেক্ট, তাই এখানে কিন্তু আই নয়, এখানে ব্যবহার করব মি। কারণ যেহেতু এটা অবজেক্ট, এই পার্টটা আমি এবং আমার বোন যেহেতু অবজেক্ট, তাই অবজেক্টিভ কেস ব্যবহার করতে হবে প্রোনাউনের। প্রোনাউনের সাবজেক্টিভ কেস আই, অবজেক্টিভ কেস মি। সেটা আমরা আগে যে চার্টটা পেলাম সেখানে কিন্তু আমরা দেখেছি। তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে প্রোনাউনের সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, ওইগুলো কতটা ইম্পর্টেন্ট আমাদের কিন্তু ইংলিশ লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, তাই না? দেখো নেক্সট, সি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ আই। এখানে আমরা মনে রাখবো এই অ্যামটা কিন্তু রয়েছে অমিট। সি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ আই। সি কি? সি হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ তার সাথে তুলনা হচ্ছে আমার। ঠিক আছে, তাহলে আমি তার মতনই ইন্টেলিজেন্ট। তাহলে সি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ আই, তাহলে সি হচ্ছে সাবজেক্ট এবং আইও হচ্ছে সাবজেক্ট। তাহলে দুটোই সাবজেক্ট। সাবজেক্টের সাথে যেহেতু সাবজেক্টের তুলনা, সে হয় ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, অ্যাজ আই, আমার মতো, মানে আমি যেরকম ইন্টেলিজেন্ট সেও হচ্ছে সেই রকমই ইন্টেলিজেন্ট। তাহলে সি হচ্ছে সাবজেক্ট এবং আইও একটা সাবজেক্ট, আর তুলনাটা কি হচ্ছে? তার সাথে আমার, সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা হচ্ছে। তাই এখানে কিন্তু আমরা মি দেব না। অনেক সময় আমরা কিন্তু ভুল করে বলি যে সি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ মি। নো, সি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ আই। নেক্সট সেন্টেন্স, হি লাইকস। হি কি? হি হচ্ছে সাবজেক্ট। ওকে, হি সাবজেক্ট, লাইকস ভার্ব, মি কি? মি হচ্ছে অবজেক্ট। হি লাইকস মি বেটার দ্যান হিম। হি লাইকস মি বেটার দ্যান হিম। এখানে দেখো সে পছন্দ করে আমাকে তার থেকে। তাহলে এই যে আমাকে বেশি পছন্দ করে তার থেকে, তাহলে অবজেক্টের সাথে অবজেক্টের তুলনা হচ্ছে। তাই এখানে কিন্তু আমরা অবজেক্টিভ কেস হিম, আমরা জানি হি এটা হচ্ছে সাবজেক্টিভ কেস আর হিম এটা হচ্ছে অবজেক্টিভ কেস। তাহলে এখানে দেখো আমরা হিম অর্থাৎ অবজেক্টিভ কেসকে ইউজ করেছি। আমরা মনে রাখবো ইংলিশে আমরা কিন্তু সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা বা কম্প্যারিজন করতে পারি এবং অবজেক্টের সাথে অবজেক্টের তুলনা বা কম্প্যারিজন করি। মানে এরকম হবে না যে সাবজেক্টের সাথে অবজেক্টের তুলনা হচ্ছে, অবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা হচ্ছে, এই জিনিসটা হয় না। কম্প্যারিজন সবসময় সমানে সমানে হয়, তাই না? সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা, এখানে দেখো সি এর সাথে আই, সাবজেক্ট ছিল সি, তাই এখানে আমাকে সাবজেক্টিভ কেসই ব্যবহার করতে হয়েছে। আবার এখানে দেখো মি, আমাকে পছন্দ করে বেশি তার থেকে। তাহলে কাকে পছন্দ করে? আমাকে তার থেকে বেশি পছন্দ করে। তাহলে এই যে মি, এটা তো অবজেক্ট, অবজেক্টের সাথে দেখো অবজেক্টের কম্প্যারিজন বা তুলনা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা পার্সোনাল প্রোনাউন সম্পর্কে কিন্তু একটা ওভারঅল বা একটা এক্সটেন্সিভ আইডিয়া বা নলেজ পেয়ে গেছি। চলো এবার নেক্সট টাইপ রয়েছে ইন্টারোগেটিভ প্রোনাউন। দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন অর্থাৎ যেই প্রোনাউনগুলোকে ব্যবহার করে আমরা কোয়েশ্চেন করি, অর্থাৎ যে প্রোনাউনগুলো দিয়ে আমরা প্রশ্ন করি বা কোয়েশ্চেন করি, সেগুলোকে বলা হয় কি? সেগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। যেরকম হু, হুম, হুইচ, হোয়াট, হোয়াট এভার, হু এভার, হুজ, এটসেট্রা। এগুলো কি? এগুলো সবই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, তাহলে হু, হুম, হুইচ, হোয়াট, হোয়াট এভার, এই সবই হচ্ছে কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। এবার ইন্টারোগেটিভ প্রোনাউন দেখো, হুইচ ডু ইউ প্রেফার, টি অর কফি। এই যে হুইচ, কোন জিনিসটা তুমি পছন্দ করো। ঠিক আছে, তাহলে এই যে হুইচ কি, এটা দিয়ে কিন্তু কোয়েশ্চেন করা হচ্ছে এবং এটা দেখো রিপ্লেস করছে কাকে? এই যে চা কফি এই জিনিসটাকে এটা হুইচ দিয়ে রিপ্লেস করা হচ্ছে। টি অর কফি, ডু ইউ প্রেফার টি না কফি, সেটা আমরা পরে দিয়েছি, কিন্তু আগে আমরা কোয়েশ্চেন করেছি দেখো হুইচ দিয়ে। ঠিক আছে, হু ইজ দেয়ার, হু
ইজ দেয়ার, সেখানে কে, সেখানে যদি থাকে যে রাম ইজ দেয়ার, ঠিক আছে, তাহলে রাম এটাকে রিপ্লেস করছে কে, এই WH প্রোনাউনটা, যেটা একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, এটাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হচ্ছে বিকজ এই ওয়ার্ডটা দিয়ে আমরা কি কোয়েশ্চেন ফ্রেম করছি। এই ওয়ার্ডটা দিয়ে একটা নাউন তো রিপ্লেস হচ্ছে, তাই এটা একটা প্রোনাউন, আবার এটা দিয়ে একটা কোয়েশ্চেন হচ্ছে, তাই এটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ মানেই হচ্ছে কোয়েশ্চেন করা বা প্রশ্ন করা। আচ্ছা, নেক্সট দেখো রয়েছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, দিজ, দোজ এবং সাজ, এই কয়েকটা রয়েছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, ডেমনস্ট্রেট কথার থেকে এসছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেট কথাটার মানে হচ্ছে টু শো ক্লিয়ারলি, পরিষ্কারভাবে কোনো কিছুকে দেখানো, এটাকে বলা হয় কি ডেমনস্ট্রেট করা। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে কি, যখন কোনো কিছুকে নির্দিষ্ট করে বলছি বা পরিষ্কার করে দেখাচ্ছি, সেটাকেই বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই যে দিস এবং দিজ, দিস এটা সিঙ্গুলার, দিজ হচ্ছে প্লুরাল। দিস মানে এটা, দিজ মানে হচ্ছে এইগুলি, আর দ্যাট মানে হচ্ছে ওটা, আর দোজ হচ্ছে তার প্লুরাল অর্থাৎ ওইগুলি। এবার দেখো দিস, এটা আমরা ব্যবহার করি, দিসটাকে আমরা ব্যবহার করি কোনো কাছের জিনিসকে বোঝানোর জন্য, আমাদের কাছে বা সামনে বা পাশেই কিছু রয়েছে সেটাকে বোঝানোর জন্য দিস ব্যবহার করি। এবং দ্যাট আমরা ব্যবহার করি কোনো রিমোটে কোনো কিছু রয়েছে অর্থাৎ দূরের কোনো জিনিসকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য। ফর এক্সাম্পল দেখো, একটা বলছি দিস ইজ আ পেন, এই যে আমার হাতের সামনে একদম কাছেই রয়েছে, তাহলে দিস ইজ আ পেন, কিন্তু একটু দূরে রয়েছে একটা টেবিল, তাহলে কি বলবো, দিস ইজ আ পেন, দ্যাট ইজ আ টেবিল। তাহলে দিস ইজ আ পেন, ঠিক আছে, দিস ইজ আ পেন আর দ্যাট ইজ আ টেবিল, কারণ দ্যাট আমরা কি করি দূরের জিনিসকে বোঝাই, আর দিস দিয়ে আমরা কাছের জিনিসকে বোঝাই, একদম যেটা হাতের সামনে রয়েছে, আমার হাতে রয়েছে। তাহলে দিস ইজ আ পেন, দ্যাট ইজ আ টেবিল। ঠিক আছে, ধরো রাস্তা দিয়ে একটা কুকুর যাচ্ছে, তাহলে দ্যাট ইজ আ ডগ, একটু দূরে যেটা কাছে নয়, তো সেক্ষেত্রে আমরা দ্যাট এই প্রোনাউনটাকে ইউজ করব। আচ্ছা, সাচ, সাচ মানে কি, এইরকম, সাচ ওয়াজ নট মাই ইন্টেনশন, ঠিক আছে, সাচ মানে হচ্ছে এইরকম, এইরকমটা আমার ইন্টেনশন বা ইচ্ছে থাকেনি, তাহলে সাচ ওয়াজ নট মাই ইন্টেনশন। তাহলে সাচ কি, সাচও একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, মানে এই রকম, এটাকে বোঝানোর জন্য আমরা সাচ ব্যবহার করছি। ধর আমার একটা কিছু অ্যাটিটিউড বা কিছু একটা হয়তো কাজ করেছি, তো সেটার একটা নির্দিষ্ট নাম আছে, ঠিক আছে, সেটার পরিবর্তে দেখো আমি এই রকম বলে দিচ্ছি, মানে সেই কাজ একটা কিছু করেছি বা আমার কোনো একটা অ্যাটিটিউড, হয়তো আমি কাউকে হার্ট করে ফেলেছি, ঠিক আছে, তো সেটা আমি না বলে আমি কি বলছি, সাচ, এই রকম বলে, তাহলে ওই নাউনটাকে, যে কাজটা করেছি, যে কাজটা করেছি তার একটা নাম থাকবে। ধরো আমি একটা কিছু ক্রুয়েল অ্যাক্টিভিটি করেছি, ঠিক আছে, তো সেটাকে রিপ্লেস করছে কে, সাচ প্রোনাউনটা। তাই সাচ একটা কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই রকমটা আমার ইচ্ছে থাকেনি, সাচ ওয়াজ নট মাই ইন্টেনশন। তাহলে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে জানলাম। চলো নেক্সট আমরা জেনে নেব আরো বাকি যে প্রোনাউনের টাইপস গুলো রয়েছে সেগুলো সম্পর্কে। চলো এবার দেখে নেব যে বাকি টাইপস অফ প্রোনাউন গুলো রয়েছে। রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রোনাউন। দেখো, রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক দুটো প্রোনাউনকে একসাথে লিখেছি, কারণ যেটা রিফ্লেক্সিভ প্রোনাউন সেইটাই এমফ্যাটিক প্রোনাউন। কিরকম দেখো, মাই সেলফ, হিমসেলফ, তারপর ইয়োর সেলফ, আওয়ার সেলফ, ইটস সেলফ, ঠিক আছে, এরকম করে যে সেলফ প্রোনাউন গুলোকে বলা হয়, অর্থাৎ মাই সেলফ, আওয়ার সেলফ, হিমসেলফ, হার সেলফ, ইটস সেলফ, তো এই সেলফ যোগ করে যে প্রোনাউন গুলো সেগুলোকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনও বলি, আবার এমফ্যাটিক প্রোনাউনও বলি। কিন্তু একটা ডিফারেন্স রয়েছে। দেখো, আই কিল মাই সেলফ, এটা কি, এটাকে আমি বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। উই হার্ট আওয়ার সেলফ, এটাকেও বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। দ্য ডগ হার্ট ইটস সেলফ, এটাকেও বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার আই মাইসেলফ ডু ইট, এখানেও মাইসেলফ পেয়েছিলাম, এখানেও মাইসেলফ পেয়েছি, কিন্তু এটাকে কি বলবো, এটাকে বলবো এমফ্যাটিক প্রোনাউন। উই শ দ্য প্রাইম মিনিস্টার হিমসেলফ,
এটাকেও বলছি এমফ্যাটিক প্রোনাউন। আবার আই রোট দিস এসে মাইসেলফ, এটাও কিন্তু এমফ্যাটিক প্রোনাউন। নাও দ্য পয়েন্ট ইজ হাউ ডু উই ডিফারেন্সিয়েট হোয়াট ইজ রিফ্লেক্সিভ অ্যান্ড হোয়াট ইজ এমফ্যাটিক প্রোনাউন। দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন রিফ্লেক্ট মানে কি প্রতিচ্ছবি। তো আমরা মিররের সামনে দাঁড়ালে কি হয়, নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাই। তো সেই রিফ্লেক্ট থেকে এসছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ নিজের প্রতিচ্ছবি, অর্থাৎ কোনো কাজ আমি নিজে করছি এবং নিজের ওপরেই সেটা করছি। যেরকম যেখানে সাবজেক্ট এবং অবজেক্ট সেম, দেখো এখানে আই কিল মাইসেলফ, আমি নিজেকেই হত্যা করেছি। তাহলে আই সাবজেক্ট, কিল এটা কি, এটা ভার্ব, আবার কাকে মেরেছি না নিজেকেই মেরেছি, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু সেম। নেক্সট, উই হার্ট আওয়ারসেলভস, আমরা আঘাত করেছি, নিজেদেরকেই আমরা আঘাত করেছি। তাহলে সাবজেক্ট কি, আমরা আঘাত করেছি, আঘাত করার কাজটা কাদের উপর হয়েছে, আমাদের উপরেই হয়েছে। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট সেম। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট এবং অবজেক্ট সেম হয় রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে। ঠিক আছে, রিফ্লেক্ট হচ্ছে মানে যেটাই সাবজেক্ট তার উপরেই যে কাজটা হচ্ছে সেটার রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে নিজে আমি মেরেছি আমাকে, আমরা হার্ট করেছি আমাদেরকে, কুকুরটা হার্ট করেছে নিজেই নিজেকে। তাহলে দেখো এইগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এমফ্যাটিক কথাটা কোথা থেকে এসছে, এমফ্যাটিক কথাটা এসছে এমফ্যাসিস। এমফ্যাসিস মানে হচ্ছে জোর দেয়া, কোনো কিছু খুব জোর দিয়ে বলছি, খুব দৃঢ়তার সাথে বলছি। তো এমফ্যাসিস থেকে এসছে এমফ্যাটিক কথাটা। তাহলে এমফ্যাটিক প্রোনাউন আমরা কেন ইউজ করি, টু স্ট্রেস, জোর দেওয়ার জন্য, টু এমফ্যাসাইজ, কোনো কিছুকে দৃঢ়ভাবে বলার বা বোঝানোর জন্য। আই মাইসেলফ ডু দিস ওয়ার্ক, আই মাইসেলফ ডু দিস ওয়ার্ক, তাহলে মাইসেলফ কি, আমি নিজেই এই কাজটা করেছি। দেখো আই কিন্তু সাবজেক্ট, ডু ভার্ব দিস টাস্ক, আমি সাবজেক্ট অর্থাৎ কর্তা, ডু ভার্ব দিস টাস্ক, এই কাজটা, এটা হচ্ছে অবজেক্ট, কি করেছি না এই কাজটা করেছি। এবার তাহলে মাইসেলফটা কি, মাইসেলফটা কেন ইউজ করলাম, টু স্ট্রেস দ্যাট আমি নিজেই এই কাজটা করেছি, আই মাইসেলফ ডু দিস ওয়ার্ক। নেক্সট দেখো, উই স দ্য প্রাইম মিনিস্টার হিমসেলফ, আমরা প্রাইম মিনিস্টারকে স্বয়ং দেখেছি, বাংলায় বলি না, মানে প্রাইম মিনিস্টারকে স্বয়ং আমরা দেখেছি। তাহলে উই স দ্য প্রাইম মিনিস্টার হিমসেলফ, এটা সাবজেক্ট, স বা প্রাইম মিনিস্টার অবজেক্ট। ঠিক আছে, এবার হিমসেলফ মানে কি, স্বয়ং, মানে প্রাইম মিনিস্টারকে আমরা দেখেছি। ঠিক আছে, মানে এই প্রাইম মিনিস্টারকেই আমরা দেখেছি আর কি, এই ব্যাপারটাতে জোর দেওয়ার জন্য হিমসেলফ এখানে ইউজ করেছি। তাহলে হিমসেলফটা কি বুঝতে পারছি, এটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। আই রোট দিস এসে মাইসেলফ, আই রোট দিস এসে, আই সাবজেক্ট, রোট ভার্ব, দিস এসে অবজেক্ট, আমি নিজে নিজেই এসেটা বা প্রবন্ধটা লিখেছি। তাহলে মাইসেলফ কি, মাইসেলফ হচ্ছে একটা এমফ্যাটিক প্রোনাউন। এটা কেন হচ্ছে, এটাকে জোর দেওয়ার জন্য বা এই বিষয়টাতে স্ট্রেস দেওয়ার জন্য যে আমি নিজেই এসেটা লিখেছি। তো আমরা বুঝতে পারলাম যে রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার এবং এমফ্যাটিক প্রোনাউনের যে ব্যবহার সেগুলো কিন্তু আলাদা। যেটাই রিফ্লেক্সিভ প্রোনাউন সেটাই এমফ্যাটিক প্রোনাউন, বাট দ্য ইউসেজ আর ডিফারেন্ট। ব্যবহারটা দেখে আমাদের ডিসাইড করতে হবে। যদি এই সেন্টেন্সটা দিয়ে তোমাকে জিজ্ঞাসা করা হয় যে হোয়াট টাইপ অফ প্রোনাউন দিস ইজ, দেন ইউ হ্যাভ টু সে দিস ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন, বাট হিয়ার মাইসেলফ ইজ অ্যান এমফ্যাটিক প্রোনাউন। ক্লিয়ার? এবার দেখো, আমরা সবসময় মনে রাখবো এমফ্যাটিক প্রোনাউনকে আমরা ভার্বের আগে বা অবজেক্টের পরে ইউজ করতে পারি। ঠিক আছে, এমফ্যাটিক প্রোনাউনকে আমরা ভার্বের আগে, দেখো ভার্বের আগে ব্যবহার করেছি, বা অবজেক্ট, এই যে আই সাবজেক্ট, রোট ভার্ব, দিস এসে অবজেক্ট, অবজেক্টের পরে ব্যবহার করেছি, দুভাবেই ব্যবহার করতে পারি। কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনকে অলওয়েজ কি করতে হবে, আমাদের কিন্তু ভার্বের জাস্ট আফটার দ্য মেন ভার্ব, যেটা মেন ভার্ব, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে মেন ভার্বের পরে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনকে ব্যবহার করেছি। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনকে আমরা ব্যবহার করব কখন, আফটার মেন ভার্ব,
আফটার মেন ভার্ব আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনকে ইউজ করব। তো তাহলে হোয়াট ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যান্ড হোয়াট ইজ এমফ্যাটিক প্রোনাউন সেটা আমরা জেনে গেছি। চলো নেক্সট আমরা দেখে নেব রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ, আচ্ছা রিলেটিভ আমরা কাদের বলি? যাদের সাথে আমাদের একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ আত্মীয়তা রয়েছে, তাদেরকে আমরা বলি কি রিলেটিভ। তাহলে রিলেটিভ প্রোনাউন কি? দেখো, রিলেটিভ প্রোনাউন ইজ ইউজড টু কানেক্ট ক্লজেস অর ফ্রেজেস। রিলেটিভ প্রোনাউন কি করে? দুটো ক্লজ বা দুটো ফ্রেজকে জয়েন করে, অর্থাৎ একটা লম্বা সেন্টেন্সে যে পার্টগুলো পাচ্ছি তো সেই দুটো পার্টকে জয়েন করে কে? রিলেটিভ প্রোনাউন। এবার হোয়াট ইজ ক্লজ, হোয়াট ইজ ফ্রেজ, এইগুলো তো আমরা পরে জানবো। এখন মোটামুটি আমরা একটু আইডিয়া নিয়ে নেব যে হোয়াট ইজ ক্লজ, হোয়াট ইজ ফ্রেজ। চলো, আচ্ছা তার আগে দেখো রিফ্লেক্সিভ রিলেটিভ প্রোনাউনের মধ্যে কি কি রয়েছে? হু, হুম, হুইচ, হোয়াট এভার, হুম এভার, হুইচ এভার, এটসেট্রা। আচ্ছা, এখন নিশ্চয়ই সকলের মনে তোমাদের একটা কোয়েশ্চেন হচ্ছে, এগুলোই তো আমরা পড়লাম যে এগুলোই তো ইন্টারোগেটিভ প্রোনাউন, আবার এগুলোই রিলেটিভ প্রোনাউন। ইয়েস, ঠিক যেভাবে রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউন সেম ছিল কিন্তু তাদের ব্যবহারটা ছিল ডিফারেন্ট, একই রকম ভাবে যেগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন সেগুলোই কিন্তু রিলেটিভ প্রোনাউন, বাট তাদের ব্যবহারটা আলাদা। রিলেটিভ ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা বলেছিলাম কি, ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা কোয়েশ্চেন করি ইন্টারোগেটিভ প্রোনাউনকে ব্যবহার করে, কিন্তু রিলেটিভ প্রোনাউন কি করে? রিলেটিভ প্রোনাউন কিন্তু আমাদের টু কানেক্ট করে বা কি করে? বা জয়েন করে দুটো ক্লজ বা ফ্রেজকে, অর্থাৎ একটা লম্বা সেন্টেন্সে যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলোকে জয়েন করে। ঠিক আছে, আর দুটো ক্লজ, দুটো ফ্রেজ এর বা দুটো পার্ট সেন্টেন্সের দুটো পার্টকে জয়েন করার ক্ষমতা পার্টস অফ স্পিচে আমরা কি বলেছিলাম কার আছে? কাকে জয়েনিং ওয়ার্ড বলেছিলাম? কনজাংশনকে। তাই রিলেটিভ প্রোনাউনকে দেখো বলা হয় কনজাংটিভ প্রোনাউন, কারণ কনজাংশন, ঠিক আছে, কনজাংক্ট থেকে এসছে কনজাংশন, সেখান থেকে এসছে কনজাংটিভ প্রোনাউন। ওকে, তাই রিলেটিভ প্রোনাউনকে বলা হয় কনজাংটিভ প্রোনাউন। ফর এক্সাম্পল দেখো, আই মেট হিরক who had just returned. I have lost the pen which I bought yesterday. Here is the book that you lent me. এখানে দেখো হু, হুইচ দিয়ে আমরা কিন্তু কোয়েশ্চেন করেছি, যখন আমরা বলেছি যে হু স্ট্যান্ডস দেয়ার, সেখানে কে দাঁড়িয়ে রয়েছে। দেখো এখানে কিন্তু হুটা কি? হুটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন, কিন্তু এখানে হুটা দেখো, এই যে আই মেট হিরক, এটা একটা ক্লজ, এবং হি হু হ্যাড জাস্ট রিটার্ন এটা একটা ক্লজ। তাহলে দুটো ক্লজ জয়েন হচ্ছে কি? এই হুটা দিয়ে কিন্তু এই দুটো ক্লজের মধ্যে রিলেশনটা দেখানো হচ্ছে বা সম্পর্কটাকে দেখানো হচ্ছে। তাই হু কি? হু কিন্তু রিলেটিভ প্রোনাউন। এখানে আই হ্যাভ লস দ্য পেন হুইচ আই বট ইয়েস্টারডে, দেখো আই হ্যাভ লস দ্য পেন এটা একটা পার্ট, আবার হুইচ আই বট ইয়েস্টারডে এটা একটা পার্ট। তাহলে এই যে আমি যে পেনটা কিনেছিলাম সেটা, আমি গতকাল যে পেনটা কিনেছিলাম, বা আই হ্যাভ লস দ্য পেন আমি ওই পেনটা হারিয়ে ফেলেছি যেটা আমি গতকাল কিনেছিলাম। তাহলে হুইচটা দেখো, হুইচটা কিন্তু দা পেনের সাথে হুইচের একটা রিলেশন রয়েছে। ঠিক আছে, তাহলে এই যে দুটো পার্ট রয়েছে সেগুলো জয়েন হচ্ছে কি দিয়ে? সেগুলো জয়েন হচ্ছে এই হুইচ ওয়ার্ডটা দিয়ে, অর্থাৎ হুইচ কি? হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দেখো জয়েন করছে না, কানেক্ট করছে না দুটো পার্টকে। আমি পেনটা গতকাল কিনেছিলাম আর আর আমি পেনটা হারিয়ে ফেলেছি, তো এই দুটো পার্ট জয়েন হচ্ছে হুইচ দিয়ে। নেক্সট দেখো, হিয়ার ইজ দ্য বুক দ্যাট ইউ লেন্ড মি। হিয়ার ইজ দ্য বুক দ্যাট ইউ লেন্ড মি, এখানে দেখো এই যে দ্যাট, দ্যাট কি করছে? হিয়ার ইজ দ্য বুক দ্যাট ইউ লেন্ড মি, এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে দ্যাট এইটা দিয়ে দুটো মানে দুটো ক্লজ কিন্তু জয়েন হচ্ছে, তাই না? তাই এখানে দ্যাট কি? দ্যাট হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। তাহলে আশা করছি তোমরা হোয়াট ইজ রিলেটিভ প্রোনাউন বুঝতে পেরেছো, এবং রিলেটিভ প্রোনাউনের ব্যবহার দেখো একরকম। এখানে কিন্তু সবসময় আমরা দুটো করে পার্ট পেয়েছি, কিন্তু হু স্ট্যান্ডস দেয়ার, হুইচ ডু ইউ প্রেফার, হোয়াট ইজ ইউর নেম, এখানে কিন্তু একটা করে পার্ট পেয়েছি এবং সেখানে কোয়েশ্চেন করা হয়েছে। এখানে কিন্তু সেই রকম ব্যাপারটা নয়। আচ্ছা, লাস্ট ওয়ান কি রয়েছে? ইনডেফিনিট প্রোনাউন। আচ্ছা,
ছোটবেলাতে আমরা যখন আর্টিকেল পড়ি তখন আমরা সবসময় পড়ি ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল। ঠিক আছে, ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল মানে হচ্ছে নির্দিষ্ট যে আর্টিকেল তাকে বলা হয়, আর অনির্দিষ্ট বাচক যে আর্টিকেলটা সেটাকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। ইনডেফিনিট প্রোনাউন মানে যখন কাউকে অনির্দিষ্ট করে বোঝাবে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। যেরকম দেখো, অল, সাম, ফিউ, ওয়ান, নান, নোবডি, নাথিং, এনিথিং, এনিবডি, আদার, অ্যানাদার, মেনি, এগুলো সবই, সেভারেল, সামথিং, এগুলো সবই কি, সবই কিন্তু ইনডেফিনাইট প্রোনাউনের এক্সাম্পল। আচ্ছা, যদি বলি যে অল আর ইন্টেলিজেন্ট, সকলেই বুদ্ধিমান, অল আর ইন্টেলিজেন্ট হিয়ার, এখানে সকলেই বুদ্ধিমান। এখানে দেখো সকলকে, অর্থাৎ নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে না যে এই ছেলেগুলো বা এই মেয়েগুলো, সকলকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, যদি বলি নাথিং ইজ ইজি টু অ্যাচিভ, কোনো কিছু লাভ করা সহজ নয়, তাহলে কোনো কিছু, কিন্তু কোনটা সেটাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, বলা হচ্ছে না। ঠিক আছে, তারপর যদি বলি যে মেনি আর দেয়ার, অনেকেই রয়েছে, সেখানেও কিন্তু দেখো নির্দিষ্ট করে বলা হচ্ছে না। ঠিক আছে, তারপর যদি বলি ওয়ান হার্ডলি নোজ ইট, এটা হার্ডলি মানে কি, মানে নেগেটিভ একটা ওয়ার্ড, মানে জানেই না আর কি। ওয়ান হার্ডলি নোজ ইট মানে একজনও এটা জানে না। এবার কোন একজন সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা হচ্ছে না। ঠিক আছে, তো এই সমস্ত প্রোনাউনগুলো যেগুলো পাচ্ছি সেগুলো সবই হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, কারণ এই প্রোনাউনগুলো দিয়ে কিন্তু কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না। যখন আমি বলছি যে, ধরো বলছি দ্য বেবি ইজ ক্রাইং, ইট ইজ হাংরি, তাহলে দেখো ওই বেবিকে, ইটটা কাকে বোঝাচ্ছে, ইটটার মাধ্যমে আমি বেবিকে বোঝাচ্ছি, তাহলে ইট বলতে নির্দিষ্ট করে কিন্তু বেবিটাকে বোঝানো হচ্ছে, তাই না? কিন্তু এখানে যখন আমি বলছি যে অল আর ইন্টেলিজেন্ট, এখানে অল বলতে কি সবাইকে, কাউকে নির্দিষ্ট করে নয়, কাদেরকে কিছুই বোঝা যাচ্ছে না, তাই না? এরকম ভাবে দেখো নো বডি, নাথিং, এনিথিং, এনিবডি, এনি, আদার, অ্যানাদার, মেনি, সেভারেল, সামথিং, সামবডি, সব কিছুই কিন্তু অনির্দিষ্ট প্রোনাউন বা ইনডেফিনিট প্রোনাউনের মধ্যে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবার আজকে তোমাদের ক্লাসটা শেষ করার আগে একটা প্রোনাউন সম্পর্কে জানবো, সেটাকে বলা হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন। ইমপার্সোনাল প্রোনাউন, দেখো হোয়াট ইজ ইমপার্সোনাল প্রোনাউন? ইমপার্সোনাল মানে যেখানে ইমপার্সোনাল প্রোনাউন বলতে আমরা ইটকে বুঝি। ঠিক আছে, এবার ইটটা তো আমরা পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে পেয়েছিলাম, তাহলে ইমপার্সোনাল প্রোনাউন বলতে আবার ইটকে কেন বলছি? দেখো এখানেও কিন্তু ওই ইউসেজের ব্যাপার চলে আসছে। যখন আমি বলছি, আগে যেটা বললাম দ্য বেবি ইজ ক্রাইং, ঠিক আছে, ইট ইজ হাংরি, এখানে ইট ব্যবহার করেছি। তারপর ধরো বলছি ইট ইজ রতন হু নোজ এভরিথিং। এখানে বলো তো, এখানে কে সবকিছু জানে? ইট ইজ রতন হু নোজ এভরিথিং, সেন্টেন্সের সাবজেক্ট, নোজটা তো ভার্ব, তাহলে কে জানে? সাবজেক্ট কে, কর্তা কে? রতন। ঠিক আছে, ইটটা কিন্তু এখানে সাবজেক্ট নয়, কিন্তু যখন বলছি ইট ইজ হাংরি, ইট কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট ছিল। তাহলে যেখানে আমরা ইটটাকে পাবো কি সাবজেক্ট হিসাবে নয়, এটাকে কি বলা হয়? এটাকে তো বলা হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন। ইমপার্সোনাল প্রোনাউন বলা হচ্ছে, এবং এটাকে আমরা ডামি সাবজেক্টও বলে থাকতে পারি। ঠিক আছে, এটাকে গ্রামারে অনেক সময় ডামি সাবজেক্টও বলা হয়। ডামি সাবজেক্ট মানে কি, এটার কিন্তু কোনো গুরুত্ব নেই, মেন সাবজেক্ট কিন্তু রতন,
কে জানে, জানা কাজটা কার দ্বারা করা হচ্ছে? রতনের দ্বারা। তাহলে রতন হচ্ছে মেন সাবজেক্ট, কিন্তু ইট আমরা এখানে ইউজ করেছি সেন্টেন্সের স্ট্রাকচারটার জন্য, তাই এটাকে বলা হয় ইট। এটাকে বলা হচ্ছে ইম্পার্সোনাল প্রোনাউন এবং ডামি সাবজেক্ট। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের কিন্তু গ্রামাটিক্যাল যে অ্যাসপেক্টস গুলো বা গ্রামারের নলেজটা শুধু থাকলেই হবে না, ইউসেজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, আমরা গ্রামার পড়ছি, তার ব্যবহার আমরা ইংলিশে যখন সেন্টেন্স লিখছি, ইংলিশে যখন সেন্টেন্স বলছি, সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবং গ্রামারের যে নলেজটা আমরা এইভাবে মুখস্থ করে করে মনে রাখবো না, আমরা যখন স্টোরি রিডিং করছি বা আমরা যখন লিখছি, বলছি, পড়ছি, তার মধ্যে দিয়ে কিন্তু এই গ্রামারের টেকনিক্যাল নলেজগুলো আমাদের কিন্তু কানেক্ট করতে হবে। যত বেশি আমরা কানেক্ট করতে পারবো তত বেটার আমাদের কিন্তু ইংলিশের নলেজ এনহ্যান্স হবে। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিনকে। আর তোমাদের যদি সেশনগুলো ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাবে, এবং লার্নিং অরা চ্যানেলটিকে যদি তোমরা সাপোর্ট করতে চাও অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে। এবং এই ক্লাসগুলো যেহেতু ইন জেনারেল সকলের জন্যই, যারা তাদের ইংলিশ নলেজ এনহ্যান্স করতে চাইছে, স্কুল স্টুডেন্টস থেকে শুরু করে যে কোনো কম্পিটিটিভ এক্সামের অ্যাসপিরেন্টস এবং ইন জেনারেল স্পোকেন বা রিটেন ইংলিশ ইমপ্রুভ যারা করতে চাইছো, সকলের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট এই সেশনগুলো। তাই তোমরা একটু বেশি বেশি করে তোমাদের ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভস সকলের সাথে শেয়ার করো। অ্যান্ড ইট রিয়েলি মিনস আ লট টু মি, ইট হেল্পস মি টু মোটিভেট। তো এটা তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। তো চলো, দেখা হচ্ছে পরের দিনকে। টিল দেন, স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।